যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে 24 শিশুসহ নিখোঁজ 25, জরুরি অবস্থা জারি। বন্যা ও ঝড়ে বিপর্যস্ত চীন, রাশিয়া, কয়েকজন আহত। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া হামাসের। আগামী সপ্তাহে হতে পারে চুক্তি, বললেন ট্রাম্প। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গুলি, একদিনে নিহত 41। নতুন জায়গায় ফের পরমাণু কর্মসূচি শুরু করতে পারে ইরান, দাবি মার্কিন প্রেসিডেন্টের। আবারও হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের, প্রস্তুত প্রতিরক্ষা বাহিনী। এবং তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার উত্তরসূরি নির্বাচন নিয়ে বেইজিং, নয়াদিল্লি উত্তেজনা। ভারতের মন্তব্যে ক্ষুব্ধ চীন, হস্তক্ষেপ না করার হুঁশিয়ারি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। এছাড়া গ্রীষ্মকালীন ক্যাম্পে থাকা অন্তত 25 জন শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। অঙ্গরাজ্যের কার্ভিল শহরে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এদিকে ভয়াবহ বন্যা হিসেবে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পানির তোড়ে ভেসে যাচ্ছে সব, ডুবে আছে সড়ক মহাসড়ক, ভেসে গেছে বহু বাড়িঘর ও যানবাহন, ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা। স্থানীয় সময় শুক্রবার ভয়াবহ বন্যার কবলে পড়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কার কাউন্টি। স্থানীয় গুয়াদালুপ নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। ভয়াবহ এই বন্যায় প্রাণ গেছে বেশ কয়েকজনের। এছাড়া গ্রীষ্মকালীন ক্যাম্পে গিয়ে নিখোঁজ হয় বেশ কয়েকজন মেয়ে শিশু। স্থানীয় কর্তৃপক্ষ বলছে গ্রীষ্মকালীন ক্যাম্পটি গুয়াদালুপ নদীর কাছেই ছিল, তবে বাকি শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আকস্মিক এ বন্যার পূর্বাভাস না থাকায় আগে থেকে কোনো সতর্কতা জারি করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ। তারা জানায় ভোর হওয়ার আগেই বেড়ে যায় বন্যার পানি, এমনকি মাত্র 45 মিনিটে 26 ফুট পানি বেড়ে যায়। এছাড়াও কিছু কিছু এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টি হয়। বন্যা এত দ্রুত এসেছে যে রাডার দিয়েও আগে থেকে বোঝা সম্ভব হয়নি। পরিস্থিতিকে প্রাণঘাতী ও অত্যন্ত বিপজ্জনক ঘোষণা করে বাসিন্দাদের উঁচু জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে। গাছের উপর আটকে পড়া এবং নদীর স্রোতে ভেসে যাওয়াদের উদ্ধারে নেমে পড়েন শত শত উদ্ধারকর্মী। 14টি হেলিকপ্টার ও 12টি ড্রোন নিয়োজিত করা হয় উদ্ধার কাজে। বন্যার কারণে টেক্সাস অঙ্গরাজ্য ও এর আশপাশে বন্ধ রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। একে ভয়াবহ ও বিস্ময়কর বন্যা হিসেবে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাদিম মারজান, সময় সংবাদ। এদিকে ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত চীনের গানসু ও ইউনান প্রদেশ। ভূমিধসে লণ্ডভণ্ড যোগাযোগ ব্যবস্থা, পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। অন্যদিকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ভয়াবহ ঝড় আঘাত হেনেছে, এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। পানির স্রোতে ভেসে যাচ্ছে যানবাহন। টানা বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে চীনের গানসু ও ইউনান প্রদেশে। ইউনানে 70 মিলিমিটার এবং গানসুর লংনান ও তিয়ানশুই এলাকায় 268 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্ধ হয়ে গেছে অন্তত 11টি সড়ক, পানিবন্দী হাজারো মানুষ। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল। পরিস্থিতির আরও অবনতি হতে পারে এমন আশঙ্কায় বেশ কিছু এলাকা থেকে স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া বিভাগ। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বন্যায় কৃষিখাতে প্রায় 2.8 ট্রিলিয়ন ক্ষতির আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। এদিকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ভয়াবহ ঝড়ে আহত হয়েছেন কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ি ও বাড়িঘর। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 90 কিলোমিটার। নেভা নদীর পানি 1.8 মিটার বেড়ে যাওয়ায় চালু করা হয় বন্যা প্রতিরোধ ব্যবস্থা। উপড়ে গেছে শতাধিক গাছ। বন্ধ করে দেওয়া হয়েছে পার্ক, জাদুঘর সহ সব ধরনের জনসমাগম স্থল। রাইসা জান্নাত, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস। আগামী সপ্তাহে সংঘাত বন্ধে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প। আলোচনার মধ্যেই গাজায় ত্রাণের লাইনে দাঁড়ানো ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর আবারও নির্বিচারে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে একদিনে নিহত হয়েছেন অন্তত 41 জন। গাজা জুড়ে এখনও অব্যাহত ইসরায়েলি বর্বরতা। গাজা সিটির আল সাবরা গার্লস স্কুল ও আল হুরিয়া স্কুলে ড্রোন হামলায় প্রাণ গেছে কয়েকজনের। খান ইউনিস, জাবালিয়াতেও প্রাণ গেছে অনেকের। রাফায় গুলিবিদ্ধ হয়েছেন আইসিআরসি ফিল্ড হাসপাতালের স্বাস্থ্যকর্মী। রেড ক্রস বলছে এ ধরনের ঘটনা গাজার প্রতিদিনের বাস্তবতা।
জাতিসংঘ জানায় গাজার 85% এলাকাকে সামরিক অঞ্চল ঘোষণা করেছে ইসরায়েল। শুধু মার্চের পরই নতুন করে গৃহহীন হয়েছেন 7,14,000 মানুষ। 4 মাস ধরে এক ফোঁটা জ্বালানিও প্রবেশ করেনি গাজায়। কার্যত ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। নাসের হাসপাতাল এখন এক বিশাল ট্রমা ওয়ার্ডে রূপ নিয়েছে। ত্রাণ বিতরণ কেন্দ্রেও মিলছে না নিরাপত্তা। জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানায় যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত ত্রাণ কেন্দ্র ও কনভয়ের আশপাশে নিহতের সংখ্যা অন্তত 613। তাদের বেশিরভাগই শিশু ও তরুণ। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে ইতিবাচক জবাব দিয়েছে হামাস। শুক্রবার টেলিগ্রাম পোস্টে গোষ্ঠীটি জানায় আলোচনায় অংশ নিতে রাজি তারা। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী 10 জন জীবিত ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ফিরিয়ে দেয়া হবে 18টি মরদেহ এবং কিছু ফিলিস্তিনি বন্দী। প্রস্তাবিত 60 দিনের অস্ত্রবিরতিতে ধাপে ধাপে ফিরবে খাদ্য, ত্রাণ ও চিকিৎসা সেবা। তবে হামাস চাইছে স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা। এদিকে এই গণহত্যার বিরুদ্ধে শুক্রবার ইয়েমেনের রাজধানী সানায় জড়ো হন হাজারো মানুষ। গাজার সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভকারীরা ইসরায়েল বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। গাজায় দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে এবার অধিকৃত পশ্চিম তীরের সম্পূর্ণ এলাকাকে দখলে নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসরায়েল। চলতি মাসে এই দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপনের প্রস্তুতি নিচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির মন্ত্রিসভার সদস্যরা। এর মধ্যে পশ্চিম তীরের ফিলিস্তিনি শহরগুলোতে বসানো হয়েছে লোহার প্রাচীর ও সেনা চৌকি। আন্তর্জাতিক মহল ইসরায়েলের এসব পদক্ষেপকে শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা হিসেবে দেখছে। গাজা উপত্যকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর এবার ইসরায়েলের নজর অধিকৃত পশ্চিম তীরে। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির মন্ত্রিসভার সদস্যরা পুরো পশ্চিম তীরকে স্থায়ীভাবে দখলে নিতে চাচ্ছে। চলতি মাসের মধ্যেই তারা এই অঞ্চলকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার দাবি জানিয়েছে পার্লামেন্টে। এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরের অনেক এলাকা এখন খোলা কারাগারে পরিণত হয়েছে। সিনজিল শহরের চারপাশে গড়ে তোলা 5 মিটার উঁচু লোহার বেড়া, পথঘাট বন্ধ করে দেওয়া ও প্রবেশদ্বারে সেনা পাহারার কারণে স্বাভাবিক জীবনযাত্রা হয়ে পড়েছে কঠিন। এই অবরোধের কারণে স্থানীয়দের রোজগার ও চলাফেরার পথ প্রায় বন্ধ হয়ে গেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে নিরাপত্তার স্বার্থে এসব প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। তবে বাস্তবে এসব পদক্ষেপে ফিলিস্তিনিদের উপর চাপ আরও বাড়ছে। পশ্চিম তীরে প্রায় 30 লাখ ফিলিস্তিনি বাস করেন, যাদের অনেকেই প্রতিনিয়ত বাধার মুখে পড়ছেন। সীমান্তে বেড়া, চেকপোস্ট আর চলাফেরার কড়াকড়িতে পশ্চিম তীরের অনেক গ্রাম ও শহর কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দেন। জানান গাজায় 60 দিনের যুদ্ধবিরতির চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিয়েছে ইসরায়েল। এই ঘোষণার পর আগামী সপ্তাহে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে যাওয়ার কথা জানান নেতানিয়াহু। বৈঠকে হামাসের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। কিন্তু বৈঠকের আগে পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে যুক্ত করার দাবিকে শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভবিষ্যতে ইরানে হামলা চালালে প্রতিক্রিয়া এতটাই বিধ্বংসী হবে যে যুক্তরাষ্ট্র তা ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান। বলেন, সর্বোচ্চ নেতা খামেনির নির্দেশনায় ইরানের প্রতিরক্ষা বাহিনী পূর্ণাঙ্গ প্রতিশোধ পরিকল্পনা প্রস্তুত রেখেছে। ইরানি প্রেসিডেন্ট বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেই ইসরায়েলকে চরম বার্তা দেওয়া হয়েছে। এর মধ্যেই নতুন কোনো স্থানে পুনরায় ইরান পরমাণু কর্মসূচি শুরু করতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে মধ্যপ্রাচ্যে পুনরায় যুদ্ধ উস্কে দেওয়ার চেষ্টার বিষয়ে সতর্ক করেছে রাশিয়া। 12 দিনের যুদ্ধ শেষ হলেও কূটনীতির ময়দানে একে অপরকে ঘায়েলে ব্যস্ত ইরান ইসরায়েল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজারবাইজানে অনুষ্ঠিত 17তম ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসন আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। জানান, 12 দিনের হামলায় ইরানের সামরিক ঘাঁটি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাধারণ নাগরিক এবং আন্তর্জাতিক নজরদারিতে থাকা পারমাণবিক স্থাপনাও লক্ষ্যবস্তু হয়েছে। জবাবে ইসরায়েলের গভীরে অর্থনৈতিক ও সামরিক অবকাঠামোতে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।
তেহরানের সামরিক অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, ইসরায়েল আবার হামলা চালালে প্রতিক্রিয়া এতটাই ব্যাপক ও ভয়াবহ হবে যে যুক্তরাষ্ট্রের পক্ষেও প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে রক্ষা করা সম্ভব হবে না। তিনি জানান, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনায় ইরানের প্রতিরক্ষা বাহিনী পূর্ণাঙ্গ প্রতিশোধ পরিকল্পনা প্রস্তুত রেখেছে, যদিও তা বাস্তবায়নের প্রয়োজন এখনও আসেনি। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা জানায়, তেহরান থেকে তাদের পর্যবেক্ষক দল ফিরিয়ে নেওয়া হয়েছে, কারণ ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন না পাওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত থাকবে। ইরান বলছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগ্রাসনে উৎসাহ দিয়েছেন আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রধান রাফায়েল গ্রসি। তার প্রবেশ নিষিদ্ধের বিষয়টিও বিবেচনাধীন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মস্কোতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধবাদী চক্র এখনও সক্রিয়। তিনি বলেন, 12 দিনের সংঘর্ষে ইরানের পাল্টা প্রতিরোধে ইসরায়েল অস্ত্রবিরতিতে বাধ্য হলেও কিছু ইসরায়েলি কর্মকর্তা এখনও যুদ্ধের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। লাভরভ আরও বলেন, মস্কো বিশ্বাস করে এই যুদ্ধের অবসান হয়েছে, তবে নতুন উত্তেজনার ইঙ্গিত স্পষ্ট এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তা প্রতিহত করা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। জনসংখ্যা বাড়াতে চীনের নতুন উদ্যোগ, সন্তান জন্ম দিলেই বাবা মাকে নগদ অর্থ সহায়তার পরিকল্পনা, 3 বছর পর্যন্ত পাবেন 3500 ইউয়ান। যুদ্ধ শুরুর পর ইউক্রেনে সবচেয়ে বড় বিমান ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, পাল্টা হামলা চালায় ইউক্রেনও। এর মধ্যেই পুনরায় বন্দি বিনিময় করেছে দুই দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে সামরিক সহায়তা নিয়ে আলোচনা করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। অন্যদিকে পুতিনের সঙ্গে ফোনালাপে হতাশ হয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প। নতুন করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জানান, জাপোরিজ্জিয়া পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছে রাশিয়া। প্রতিরোধমূলক অভিযানে ইউক্রেন ড্রোন হামলা চালায় মস্কোর নিকটবর্তী সেরকিয়েভ পসাদ অঞ্চলে, যেখানে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। রোস্তভ অঞ্চলেও হামলা চালায় ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা রাতভর 48টি ড্রোন ধ্বংস করেছে। রাশিয়ার এই হামলার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, চাপ প্রয়োগ ছাড়া মস্কো কখনোই হামলা বন্ধ করবে না। একই দিন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেন এবং ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদারে যুক্তরাষ্ট্রের সহায়তা চান। জেলেনস্কি আরও জানান, যৌথ প্রতিরক্ষা উৎপাদন ও বিনিয়োগ সম্পর্কেও আলোচনা হয়েছে ট্রাম্পের সঙ্গে। তবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পুতিনের সঙ্গে তার ফোনালাপে তেমন কোনো অগ্রগতি হয়নি। তবে একই দিনে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পুনরায় বন্দি বিনিময় হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। ইউক্রেনীয় সেনারা দেশে ফিরে আসার মুহূর্তের দৃশ্য প্রকাশ করে প্রেসিডেন্টের দফতর। এর পাশাপাশি ইউক্রেন তাদের নিজস্ব 155 মিমি বহুদানা বি কামান তৈরির কাজ জোরদার করেছে, যা পুরনো সোভিয়েত অস্ত্রের তুলনায় অনেক বেশি কার্যকর বলে জানাচ্ছে সামরিক বাহিনী। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের ওপর জোর দেওয়ায় মার্কিন নেতৃত্বাধীন কোয়াড জোটের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কোরীয় উপদ্বীপের বাস্তবতা ও পিয়ংইয়ংয়ের অবস্থান পরিবর্তনের অপচেষ্টা চালাচ্ছে, যা কখনোই মেনে নেওয়া হবে না। আলাদা আরেকটি বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়ার বিরুদ্ধে সাইবার হুমকির অভিযোগ সাজিয়েছে যুক্তরাষ্ট্র। গেল মাসে মার্কিন বিচার বিভাগ উত্তর কোরিয়ার আইটি কর্মসূচি নিয়ে একাধিক অভিযুক্তের বিরুদ্ধে মামলা করে। ওই কর্মসূচির আওতায় উত্তর কোরিয়ার নাগরিকরা বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে অনলাইন চাকরি নিয়ে তথ্য ও অর্থ আত্মসাৎ করছে বলে অভিযোগ তোলা হয়। দালাই লামার উত্তরসূরি নির্বাচন নিয়ে উত্তেজনা বাড়ছে চীন ভারত সম্পর্কে। তিব্বতের আধ্যাত্মিক নেতার উত্তরসূরি তিনি ঠিক করবেন ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীর এমন মন্তব্যে ক্ষুব্ধ চীন। তিব্বত ইস্যুতে হস্তক্ষেপ না করতে নয়াদিল্লিকে সতর্ক করেছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তিব্বত নিয়ে হস্তক্ষেপ করলে ক্ষতিগ্রস্ত হবে দ্বিপাক্ষিক সম্পর্ক। ভারতের মাটিতে গত ৬৬ বছর ধরে বসবাস করছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। তার ভবিষ্যৎ নির্ধারণেই আজ নতুন করে কূটনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে ভারত ও চীনের মধ্যে। সম্প্রতি দালাই লামা জানান, তার উত্তরসূরি নির্ধারণ করবেন তার ব্যক্তিগত দপ্তর গঠিত গাদেন ফোদ্রাং ট্রাস্ট।
তিব্বতের আধ্যাত্মিক নেতার এমন সিদ্ধান্তের বিষয়ে ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, দালাই লামা নিজেই তার উত্তরসূরি ঠিক করবেন। এ নিয়ে অন্য কারো কিছুই বলার নেই। তবে তার এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং সতর্ক করে বলেন, ভারত যেন তিব্বত ইস্যুতে হস্তক্ষেপ করা বন্ধ করে। দালাই লামাকে একজন বিচ্ছিন্নতাবাদী বলেও উল্লেখ করেন নিং। বলেন, তার উত্তরসূরি নির্ধারণে চীনা আইন, ঐতিহাসিক রীতিনীতি এবং সরকারের অনুমোদন অপরিহার্য। দালাই লামা ও পাঞ্চেন লামার পুনর্জন্ম প্রথা চীনের কঠোর ধর্মীয় প্রক্রিয়া ও ঐতিহ্যের আওতায় পড়ে। 14তম দালাই লামার ক্ষেত্রেও এই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল বলেও দাবি করে বেইজিং। সীমান্ত সংঘাত পরবর্তী দীর্ঘ 4 বছরের কূটনৈতিক অচলাবস্থার পর সম্প্রতি চীনের সঙ্গে সম্পর্ক জোড়া লাগাতে চেষ্টা করছে ভারত। কাজানে ব্রিক্স সম্মেলনে মোদিশি সাক্ষাৎ ও কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় চালুর মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু দালাই লামা প্রসঙ্গে ভারতের অবস্থান সেই প্রক্রিয়ায় নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাদিম মারজান, সময় সংবাদ। Thai Aluminium. The better is now the best. আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের 249তম স্বাধীনতা দিবস উদযাপন। ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন জায়গায় বর্ণিল আতশবাজি উপভোগ করেন হাজার হাজার মানুষ। হোয়াইট হাউসে নানা আয়োজন। সন্তান জন্ম দিলেই দম্পতিদের নগদ অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে চীন। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য স্ট্রেইট টাইমস এ খবর জানিয়েছে। বলা হয়েছে, 2025 সালের 1 জানুয়ারি থেকে সন্তান জন্ম দেওয়া প্রতিটি চীনা দম্পতি বছরে 3600 ইউয়ান নগদ সহায়তা পাবেন। সন্তানের বয়স 3 বছর না হওয়া পর্যন্ত প্রতি বছর এই নগদ অর্থ পাবেন তারা। নিম্ন জন্মহার সমস্যা মোকাবিলায় এ উদ্যোগ নিয়েছে বেইজিং। একসময় বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে পরিচিত ছিল চীন, কিন্তু টানা 3 বছর ধরে জন্মহার হ্রাসের কারণে দেশটি এখন মানব সম্পদ সংকটে। তাই জন্মহার বাড়াতে নানা প্রণোদনার পথে হাঁটছে বেইজিং। চীনের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য স্ট্রেইট টাইমস জানিয়েছে, 2025 সালের 1 জানুয়ারি থেকে সন্তান জন্ম দেওয়া প্রতিটি চীনা দম্পতিকে বছরে 3600 ইউয়ান বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 78,000 টাকা সহায়তা দেবে দেশটির সরকার। সন্তানের বয়স 3 বছর না হওয়া পর্যন্ত প্রতি বছর এই নগদ অর্থ পাবেন তারা। দীর্ঘদিন ধরে এক সন্তান নীতি অনুসরণ করার কারণে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে। এছাড়া কমেছে কর্মক্ষম মানুষ এবং তৈরি হয়েছে লিঙ্গীয় ভারসাম্যহীনতা। এই সংকট মোকাবিলায় 2016 সালে এক সন্তান নীতি বাতিল করে 2 সন্তান নীতি চালু করে সরকার। 2021 সালে সেটিও পরিবর্তন করে চালু করা হয় 3 সন্তান নীতি। তবে এত কিছুর পরও জন্মহারে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি দেশটিতে। চীনের জাতীয় পরিসংখ্যান অনুযায়ী 2016 সালে দেশটিতে শিশু জন্মের সংখ্যা ছিল প্রায় 1,88 লাখ। 2024 সালে সেই সংখ্যা কমে দাঁড়ায় 95 লাখে, যা বিগত দশকের তুলনায় প্রায় অর্ধেক। এভাবে চলতে থাকলে জাতিসংঘের হিসাব অনুযায়ী 2050 সালের মধ্যে চীনের জনসংখ্যা নেমে আসবে 130 কোটিতে এবং 2100 সালের মধ্যে তা আরও কমে 80 কোটিতে পৌঁছাতে পারে। সন্তান জন্মে উৎসাহ দিতে এরই মধ্যে চীনের সরকার আবাসন ভর্তুকি, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও আর্থিক সহায়তা চালু করেছে। বিশ্লেষকদের মতে, নগদ প্রণোদনার ঘোষণা জনসংখ্যা সংকট নিরসনে কতটা কার্যকর হবে তা নির্ভর করছে চীনা সমাজের অভ্যন্তরীণ মনোভাব এবং ভবিষ্যৎ নীতি নির্ধারণের ওপর। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের সবচেয়ে আলোচিত আইনটি স্বাক্ষর করেছেন। 4 জুলাই স্বাধীনতা দিবসে হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে এই বিতর্কিত কর ও ব্যয় ছাঁটাই বিল আইনে পরিণত করেন তিনি। রিপাবলিকানদের নিয়ন্ত্রিত কংগ্রেসে 218 ও 214 ভোটে পাশ হওয়া এই বিল ট্রাম্পের অভিবাসন অভিযান তহবিল সরবরাহ করবে। একই সঙ্গে 2017 সালের কর ছাড়া স্থায়ী করবে এবং লক্ষ লক্ষ মার্কিনকে স্বাস্থ্য বীমা থেকে বঞ্চিত করবে বলে আশঙ্কা। হোয়াইট হাউসের সাউথ লনে আয়োজিত স্বাক্ষর অনুষ্ঠানে ছিল স্টেলথ বোমারু ও ফাইটার জেটের প্রদর্শনী, যা সম্প্রতি ইরানে পারমাণবিক স্থাপনায় হামলায় অংশ নেয়। যুক্তরাষ্ট্রে উদযাপিত হলো 249তম স্বাধীনতা দিবস। আতশবাজির আলোয় ভরে ওঠে রাজধানী ওয়াশিংটন ডিসি ও নিউ ইয়র্কের আকাশ।
নিউ ইয়র্কের রাতের আকাশ জুড়ে নানা রঙের আলোর ঝলকানি। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের 249তম স্বাধীনতা দিবস উপলক্ষে জমকালো আতশবাজিতে মেতে ওঠেন শহরের বাসিন্দারা। দিবসটি উপলক্ষে সেজে ওঠে রাজধানী ওয়াশিংটন ডিসিও। আতশবাজির চোখ ধাঁধানো দৃশ্য উপভোগে ওয়াশিংটন ডিসিতে স্মৃতিস্তম্ভের সামনে হাজারো মানুষের ঢল নামে। গানে গানে মুখর হয়ে ওঠে প্রাঙ্গণ। এই বছর আতশবাজিগুলো আমার দারুণ লেগেছে। মনে হয় গত বছরের চেয়ে ভালো ছিল। শেষটা ছিল অসাধারণ। টানা অনেকগুলো আতশবাজি একসঙ্গে ফেটে পড়ছিল আকাশ জুড়ে। এক কথায় দারুণ। এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর আতশবাজি, আর এই মুহূর্তটা আরো বিশেষ কারণ এই মুহূর্তে আমরা মার্কিন নাগরিক হিসেবে 4 জুলাই উদযাপন করছি। দিনটি ঘিরে হোয়াইট হাউস জুড়েও ছিল লাল সাদা নীল রঙের পতাকা ও ব্যানার। স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে আতশবাজির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে হোয়াইট হাউসের সামনে সঙ্গীত পরিবেশন করে ইউনাইটেড স্টেটস মেরিন ব্যান্ড। ছিল 80 দশকের পপ সঙ্গীত। আমি মনে করি প্রেসিডেন্ট হিসেবে আমার প্রায় 6 মাসই সবচেয়ে সফল সময় ছিল। অনেকেই বলছে এটাই ছিল ইতিহাসের সেরা 6 মাস। আর আমি নিশ্চিতভাবে জানি গত 2 সপ্তাহে জয় জয় আর জয় হয়েছে, এমন কিছু আগে কখনো ঘটেনি। 1776 সালের 4 জুলাই ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতা ঘোষণা করেছিল তৎকালীন 13টি কলোনি। সেই দিনের স্মৃতি ঘিরে প্রতি বছর এই দিনটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করা হয়। প্যারেড, ব্যান্ড মিউজিক, ঐতিহ্যবাহী পোশাক পরে দিনটি উদযাপনে মেতে ওঠেন দেশটির সাধারণ মানুষ। রাইসা জান্নাত, সময় সংবাদ। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এসেও বিক্রি কমেছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত 26% কমেছে শেয়ারের দাম। বিশ্লেষকদের ধারণা, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্কের রাজনৈতিক অবস্থানের কারণেই বিক্রি কমেছে টেসলার। চলতি বছরের এপ্রিল থেকে জুন এই 4 মাসে গেল বছরের একই সময়ের তুলনায় 13.5% বিক্রি কমেছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার। এ নিয়ে টানা 2 প্রান্তিক বিক্রির পতন দেখল প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী বছরের দ্বিতীয় প্রান্তিকে ইলন মাস্কের প্রতিষ্ঠানটি 3,84,122টি গাড়ি সরবরাহ করেছে, যেখানে আগের বছরে এই সংখ্যাটি ছিল 4,43,956। কমেছে শেয়ারের দামও। এতে প্রতিষ্ঠানটির বাজার মূল্য নেমে গেছে $1 লাখ কোটি নিচে। এদিকে চীনা গাড়ি নির্মাতারা নতুন ও আরো সাশ্রয়ী মডেল বাজারে ছাড়ায় টেসলার প্রতিযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। একই সঙ্গে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক বর্তমানে রাজনৈতিক প্রতিক্রিয়ার মুখোমুখি হওয়ায় প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ও বিক্রিতে প্রভাব পড়ছে বলে মত বিশ্লেষকদের। অন্তরা সেন, সময় সংবাদ। ইউরোপের বেশিরভাগ দেশে যখন গরমে ত্রাহি অবস্থা, তখন ভিন্ন চিত্র ফিনল্যান্ডে। উত্তর প্রান্তের দেশটিতে গ্রীষ্মকালে স্বস্তিদায়ক আবহাওয়া বিরাজ করছে। হাজার হ্রদের দেশ হিসেবে আখ্যায়িত রাষ্ট্রটির প্রায় 75% অর্থাৎ 3/4 রয়েছে বনভূমি। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। শান্ত হ্রদ, সবুজ বন আর মাঝে মধ্যে একটুখানি বৃষ্টি। ফিনল্যান্ডে গ্রীষ্মকালের এমন দৃশ্য খুবই স্বাভাবিক। ইউরোপ জুড়ে যখন রেকর্ড গরমে ভুগছে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের দেশগুলো, তখন তুলনামূলক স্বস্তিদায়ক আবহাওয়া ফিনল্যান্ডে। যদিও জলবায়ু পরিবর্তনের ফলে উষ্ণতা বেড়েছে কিছুটা। রাজধানী হেলসিঙ্কিতে গড়ে 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে তাপমাত্রা। দেশের উত্তরাঞ্চল অর্থাৎ লাপল্যান্ডে আরও কিছুটা কম। ফিনল্যান্ডে হ্রদ আছে 1,87,000-এরও বেশি। এই হ্রদগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং স্থানীয় জলবায়ুর ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশটির প্রায় 75% অঞ্চল বনভূমিতে ঢাকা। বনায়ন ও বিশাল জলরাশির কারণে গ্রীষ্মকালেও এখানে শীতল বাতাস বহমান। ভালো আবহাওয়া থাকায় এই সময়টা বাসার বাইরে থাকতেই বেশি পছন্দ করি। ফিনল্যান্ডে বড় ধরনের হিট ওয়েভ খুব কমই দেখা যায়। উত্তরে অবস্থান, হ্রদ ও বনাঞ্চল মিলে তাপমাত্রা অনেকটা নিয়ন্ত্রিত থাকে। পর্যাপ্ত গাছ আর বহমান হ্রদ একটা দেশকে বৈশ্বিক জলবায়ু মোকাবেলায় অনেকটাই স্বাভাবিক ও স্বস্তিতে রেখেছে, যা দৃষ্টান্ত হতে পারে বাংলাদেশের জন্য। ফিনল্যান্ডের মতো যদি বাংলাদেশে আমাদের কিছু প্রজেক্ট চালু হয় যে বনায়ন নিয়ে, এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুখকর পরিবেশ বয়ে আনতে পারবে এবং খুবই উপভোগ্য একটা নগরীতে
পরিণত হবে। অনেকেই মনে করেন ফিনল্যান্ডের গ্রীষ্মকাল বসন্তেরই এক রূপান্তর। অনেক ইউরোপীয় দেশ যখন তাপদাহের মধ্যে, ফিনল্যান্ড তখন হয়ে ওঠে প্রশান্তির ঠিকানা। তবে এ কালের ব্যাপ্তি মাত্র ৩ থেকে ৪ মাস। একটা দেশে ১,৮৭,০০০-এর বেশি হ্রদ অর্থাৎ লেক রয়েছে। এছাড়া দেশটির মোট আয়তনের ৭৫%-এরও বেশি গাছপালা অর্থাৎ বনায়ন। এই দেশটিতে শুধুমাত্র গাছপালা এবং হ্রদের কারণেই বৈশ্বিক যে উষ্ণতা দেখা দিয়েছে তার মধ্যেও স্বস্তিতে রেখেছে নাগরিকদের। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। ৩,০০০ বছর আগের হারিয়ে যাওয়া এক শহরের অস্তিত্ব মিলেছে পেরুতে। গবেষকরা বলছেন প্যানিকো নামের এই শহর কারাল সভ্যতার উত্তরসূরি। পেরুর ব্যারাঙ্কা প্রদেশে আবিষ্কৃত নতুন এই শহরের নাম পেনিকো। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০০ মিটার উঁচুতে অবস্থিত শহরটির কেন্দ্রে রয়েছে একটি বৃত্তাকার পূজামণ্ডপ। ২০২৩ সালের ডিসেম্বরে ড্রোন ফুটেজে ধরা পড়ে শহরের নিদর্শন, যা গবেষকরা প্রকাশ করেন জুলাইয়ে। পেরুর সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ববিদরা বলছেন খ্রিস্টপূর্ব ১৮০০ সাল থেকে তারও আগে পর্যন্ত শহরটিতে মানুষের বসবাস ছিল। ঐতিহাসিকভাবে যাকে ইউরোপীয় কাঠামোয় প্রাক মৃৎপাত্র যুগ বলে অবজ্ঞার চোখে দেখা হতো, সেই সময় এখানে ছিল এক উন্নত নগর সভ্যতা। সংস্কৃতি মন্ত্রণালয়ের গবেষণা পরিচালক রুথ শ্যাডি জানান, শহরটি এমন এক কৌশলগত স্থানে গড়ে উঠেছিল যেখান থেকে উপকূল, পাহাড় ও জঙ্গল ঘেরা অঞ্চলগুলোর সঙ্গে বাণিজ্য করা সম্ভব হতো। শহরে পাওয়া গেছে সামুদ্রিক মাছ, পাহাড়ি শস্য ও জঙ্গল থেকে আনা খাদ্য সামগ্রীর অস্তিত্ব। প্রত্নতত্ত্ব গবেষকরা বলছেন এই আবিষ্কার কেবল একটি শহরের খোঁজ নয়, বরং আন্দিজ অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ২৪, শিশুসহ নিখোঁজ ২৫, জরুরি অবস্থা জারি। বন্যা ও ঝড়ে বিপর্যস্ত চীন, রাশিয়া, কয়েকজন আহত। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া হামাসের। আগামী সপ্তাহে হতে পারে চুক্তি, বললেন ট্রাম্প। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গুলি, একদিনে নিহত ৪১। এবং নতুন জায়গায় ফের পরমাণু কর্মসূচি শুরু করতে পারে ইরান, দাবি মার্কিন প্রেসিডেন্টের। আবারও হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের, প্রস্তুত প্রতিরক্ষা বাহিনী। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।